এক মিনিট। হুম, হ্যাঁ, ঠিক আছে। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি। এখানে আমরা আগের দিন এগুলো তো পড়ে ফেলেছি আমরা। প্রত্যেকটা এনজাইম সম্বন্ধে আমি পড়ার কথা বলেছিলাম আলাদা করে। এগুলো নিয়ে আমি আলাদা করে টোপোইসোমারেস 1 আর টোপোইসোমারেস 2 এর ডিফারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? টার্মিনেশন পড়েছিলাম, টাস্ক স্টারের কাজ। ওটা আমি অন্য নোট থেকে যদিও পড়িয়েছিলাম। আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি ডিফারেন্ট মডেলস অফ ডিএনএ রেপ্লিকেশন। আচ্ছা, তার মধ্যে যে মডেলটায় যাচ্ছি প্রথমে সেটা হচ্ছে খুব ফেমাস একটা মডেল, যেটাকে বলি আমরা থিটা অ্যান্ড রোলিং সার্কেল ডিএনএ রেপ্লিকেশন। ঠিক আছে? তো থিটা আর রোলিং সার্কেল ডিএনএ রেপ্লিকেশনের মধ্যে প্রথমে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্লাজমিড কিভাবে রেপ্লিকেট করে। অ্যাকচুয়ালি প্লাজমিড ঠিক যে মোডে রেপ্লিকেট করে থাকে সেটাকে আমরা থিটা মোড অফ ডিএনএ রেপ্লিকেশন বলে থাকি। কি বলি? থিটা মোড অফ ডিএনএ রেপ্লিকেশন। ওকে? তো এই থিটা মোড অফ ডিএনএ রেপ্লিকেশন অ্যাকচুয়ালি কি সেটা আমরা আগে লেখাটা একটু পড়ে নিই। তারপরে নিচে আমরা নিশ্চয়ই কোথাও ছবি পাবো, এই যে ছবি রয়েছে দেখতে পাচ্ছি আমরা, সেটা তারপর আমরা সেখানে এক্সপ্লেন করছি। দেখ ভালো করে। জেনারেলি প্লাজমিড কাকে বলি আমরা? প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ কে আমরা জেনারেলি প্লাজমিড বলে থাকি। অর্থাৎ কোনো অর্গানিজমের মধ্যে নর্মাল ক্রোমোজোম ছাড়া এক্সট্রা ক্রোমোজোমাল কোনো মেটেরিয়াল থাকলে যেটা বিভিন্ন পরিস্থিতিতে সেই অর্গানিজমকে হেল্প করে থাকে, সেটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে তোমার আরো ডিফারেন্ট প্রপার্টিতে ব্যাকটেরিয়াকে হেল্প করে থাকে, যেটাকে আমরা প্লাজমিড বলে থাকি। অ্যাকচুয়ালি প্লাজমিডের ডেফিনেশন আমরা বলে থাকি কোভ্যালেন্টলি ক্লোজড সার্কুলার ডিএনএ, ইট ইজ অটোনোমাসলি রেপ্লিকেটিং। ঠিক আছে? তাহলে কি বলছে? হোয়াট ইজ প্লাজমিড? দোজ ডিএনএ মলিকিউলস হুইচ ক্যান রেপ্লিকেট অটোনোমাসলি আর নোন অ্যাজ রেপ্লিকনস। এক্সাম্পলস হচ্ছে প্লাজমিড, ফাজ ডিএনএ, ক্রোমোজোমস। এদেরকে আমরা বলি কারণ এরা অটোনোমাসলি রেপ্লিকেট করতে পারে। প্লাজমিড ক্যান রেপ্লিকেট ইন্ডিপেন্ডেন্টলি, মানে ব্যাকটেরিয়াল ক্রোমোজোমের উপর ওদের ডিপেন্ড করতে হয় না, তারা নিজের মতো করেই আলাদা করে তাদের একটা রেপ্লিকেশনের অস্তিত্ব রয়েছে। রেপ্লিকনস, দ্য ইউনিট অফ রেপ্লিকেশন, যাদেরকে রেপ্লিকন বলি আমরা। রেপ্লিকন অ্যাকচুয়ালি আমরা জানি যে ইউনিট অফ রেপ্লিকেশন বা এক্স্যাক্টলি রেপ্লিকেশন ঠিক যে পয়েন্ট থেকে স্টার্ট হয় সেটাকে আমরা রেপ্লিকন বলে থাকি। যেন হচ্ছে রেপ্লিকনস হ্যাভ অ্যাটলিস্ট ওয়ান অরিজিন অফ রেপ্লিকেশন। অর্থাৎ যে ঠিক পার্টিকুলার, এটা আমরা আগেও পড়েছি, যে পার্টিকুলার জায়গা থেকে বা এরিয়া থেকে, রিজিয়ন থেকে রেপ্লিকেশন স্টার্ট হয় তাকে আমরা বলে থাকি অরিজিন অফ রেপ্লিকেশন, শর্টে বলি আমরা অরিসাইট। এটা যদি ক্রোমোজোম হয় তাহলে ক্রোমোজোমাল অরিজিন অফ রেপ্লিকেশনকে আমরা বলি অরিসি, নোট ডাউন খাতার মধ্যে। আর প্লাজমিডের অরিজিন অফ রেপ্লিকেশনকে আমরা বলে থাকি জেনারেলি অরিভি। মনে থাকবে? তাহলে ক্রোমোজোমাল রেপ্লিকেশন অরিজিনকে আমরা বলি অরিসি, আর প্লাজমিডের অরিজিন অফ রেপ্লিকেশনকে আমরা বলি অরিভি। একটু আস্তে করবে তো টিভিটা? The cell also contains the proteins that help to initiate the replication process. অর্থাৎ তারা তো ইন্ডিপেন্ডেন্টলি করে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবার এই প্রসেসটাতে কনসার্ন সেলটাও হেল্প করে থাকে। ফর their replication, plasmids encode only a few of the proteins. অর্থাৎ প্লাজমিড যেহেতু একটা ডিএনএ মলিকিউল, তার মধ্যে জিন রয়েছে, তো প্লাজমিডও এই প্লাজমিডের মধ্যে এমন কিছু জিন তারা কন্টেইন করে থাকে যাদের এক্সপ্রেশন তৈরি করে কিছু প্রোটিন, যা প্লাজমিডের এই রোলিং সার্কেল মোড অফ রেপ্লিকেশনকেও ইনিশিয়েট বা হেল্প করে থাকে। Many encode only one of the proteins, কি বলছি? Many encode only one of the proteins needed for initiation at the ori. ওকে? অর্থাৎ জাস্ট রেপ্লিকেশনটা শুরু করার জন্য একটা প্রোটিনের দরকার হয়, অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশনে কাট করার জন্য। তো সেটা একটা ইম্পর্টেন্ট প্রোটিন, ওই জন্য বলছে মেনি এনকোড অনলি ওয়ান অফ দ্য প্রোটিনস। একটাই প্রোটিন মেনলি অনেকে এনকোড করে থাকে যেটা দরকার হয় নিডেড ফর দ্য ইনিশিয়েশন অ্যাট দ্য অরি সাইট। আদার্স রিকোয়ার্ড প্রোটিনস আর এছাড়া অন্য যে সমস্ত প্রোটিনের দরকার হয় রোলিং সার্কেল মোড অফ ডিএনএ রেপ্লিকেশনের জন্য, তারা দেখ অনেকটা নর্মাল যে ডিএনএ রেপ্লিকেশন আমরা পড়েছি অনেকটা সেরকম, যেমন ডিএনএ পলিমারেজেস, লাইগেজেস, প্রাইমেজেস, হেলিকেজেস এটসেট্রা। এক মিনিট ধর তো একটুখানি, একটু ধর। একটু আস্তে করতে বলো, অসুবিধা হচ্ছে আমার। তাহলে কি বললাম? যেটা দেখতে পাচ্ছি আমরা, দ্য প্লাজমিড রেপ্লিকেশন অরিজিন, এটা বলেই দিচ্ছে এখানে, দ্য প্লাজমিড রেপ্লিকেশন অরিজিন ইজ অফেন নেমড অ্যাজ অরিভি। হ্যাঁ, বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি ভি স্ট্যান্ডস ফর ভেজিটেটিভ, ফর অরি ভেজিটেটিভ, টু ডিস্টিংগুইশ ইট ফ্রম অরিটি। হ্যাঁ, অরি অরিটি ইজ দ্য সাইট অ্যাট হুইচ দ্য ডিএনএ ট্রান্সফার ইনিশিয়েটস ইন আ প্লাজমিড। আবার বলছি, একটা প্লাজমিড হচ্ছে সার্কুলার ডিএনএ মলিকিউল, ডাবল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ মলিকিউল। ঠিক যে পজিশন থেকে রেপ্লিকেশন স্টার্ট হয়
ভালো করে বোঝার চেষ্টা কর। অর্থাৎ যে পজিশন থেকে কাট করাটা শুরু হলো সেই পজিশনটাকে আমরা বলি অরিভি, রাইট, যেটাকে বলি আমরা অরিজিন অফ রেপ্লিকেশন। এবার কাট করার পর সেই ডিএনএটা যখন আস্তে আস্তে এবার ট্রান্সফার হতে শুরু করলো, মুভ করতে শুরু করলো, সেই পার্টিকুলার রিজিয়নটাকে আমরা বলে থাকি অরিটি। ক্লিয়ার? তাহলে দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন অরিভি অ্যান্ড অরিটি। ওকে, অরিভি কিন্তু আনকাট অবস্থায় যেখানে প্রথম কাটটা হচ্ছে সেটা হচ্ছে অরিভি সাইট, আর কাটার পর যেখান থেকে ডিএনএটা মুভ করতে শুরু করলো দ্যাট পার্টিকুলার পজিশন ইজ নোন অ্যাজ অরিটি, মানে অরিজিন অফ ট্রান্সফার, যেখান থেকে ডিএনএটা ট্রান্সফার হতে শুরু করবে। যেমন কনজুগেশন আমরা ছোটবেলায় দেখেছি। মেকানিজম অফ প্লাজমিড রেপ্লিকেশন, দেয়ার আর টু মেথডস ফর দ্য রেপ্লিকেশন অফ প্লাজমিডস। এই দুটো মেথডস এর মধ্যে একটাকে বলছি আমরা থিটা মোড। থিটা মোড দুরকম ভাবে হতে পারে, একটা ইউনিডাইরেকশনাল এন্ড বাই ডাইরেকশনাল পাথওয়েজ, আর একটাকে বলি আমরা রোলিং সার্কেল মোড। আমরা প্রথমে থিটা মোড অফ ডিএনএ রেপ্লিকেশনটাকে একটু দেখে নিই। বলছে ডিএনএ আনওয়াইন্ডস এট দ্য ওরি সাইট ফ্রম ওয়্যার দ্য রেপ্লিকেশন বিগিনস। বোঝা যাচ্ছে? ভালো করে প্রত্যেকটা পয়েন্ট দেখ, তারপর আমরা ছবি দেখবো বা ভিডিও দেখবো। বলছে ডিএনএ খুলতে শুরু করলো কোন পয়েন্ট থেকে? অরি সাইট থেকে, যেখান থেকে আলটিমেটলি রেপ্লিকেশন স্টার্ট হবে। ডিএনএ আনওয়াইন্ডস মানে খুলছে আস্তে আস্তে। ইট দেন ক্রিয়েটস দ্য স্ট্রাকচার ওয়্যার খোলার পর সে এমন একটা স্ট্রাকচার তৈরি করলো যেখানে হোল রেপ্লিকেশন মেশিনারি অ্যাসেম্বলস। হোল রেপ্লিকেশন মেশিনারি বলতে হেলিকেস, প্রাইমেস, টোপোআইসোমারেস এটসেট্রা। সিন্স দ্য স্ট্রাকচার, এই যে একটা স্ট্রাকচার তৈরি করলো খুলে গিয়ে ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ মলিকিউলের মধ্যে সামান্য খুলে গিয়ে শুরুর সময়, সেই স্ট্রাকচারটা দেখতে অনেকটা গ্রিক লেটার থিটার মতো হয়। সেই জন্য এই মোড অফ ডিএনএ রেপ্লিকেশনকে আমরা থিটা মোড অফ ডিএনএ রেপ্লিকেশন বলে থাকি। আসতে পারে কেন এরকম নামকরণ করা হয়েছে। তারপর যেমন হয় ঠিক তেমনই হবে, দ্য প্রসেস গেট ইনিশিয়েটেড বাই দ্য আরএনএ প্রাইমার, দেন ডিএনটিটিস আর অ্যাডেড one by one, which extends the process. The replication process may proceed in one direction or both direction. আমরা unidirectional বা bidirectional বলতে পারি। In the first case, যদি এটা unidirectional হয় তাহলে সেক্ষেত্রে একটাই রেপ্লিকেশন ফর্ক মুভ করবে অ্যারাউন্ড দ্য সার্কেল আনটিল, যতক্ষণ পর্যন্ত না ইট রিটার্নস টু ইটস পয়েন্ট অফ অরিজিন, মানে আবার ঘুরে এসে আবারও যে জায়গা থেকে শুরু করেছিল সেই জায়গাতে যতক্ষণ না পর্যন্ত আবার ফিরে আসছে রেপ্লিকেশন ফর্কটা, ফিরে এলে ওই জায়গায় আটকে যাবে, আবার হ্যাঁ অ্যারেস্ট হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। অ্যান্ড আলটিমেটলি দুটো ডটার ডিএনএ তৈরি হবে এবং তারা সেপারেট হয়ে যাবে। আমি ছবি দেখাবো। ইন আদার কেস, যদি সেটা বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন হয় তাহলে সেক্ষেত্রে দুটো রেপ্লিকেশন ফর্ক তৈরি হবে, বিগিনস এট দ্য অরি এন্ড দেন ইট ট্রাভেলস টু দ্য অপোজিট, মানে একটা ক্লকওয়াইজ ওরিয়েন্টেশনে মুভ করবে তো আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এবং তারা ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজে যাওয়ার সময় তারা দুজনের সঙ্গে মুখোমুখি হবে কোথায়? এট দ্য অরি সাইট। যখন আবার ঘুরে গিয়ে আবার একই জায়গায় তারা একে অপরের সঙ্গে মিট করবে। ওই জন্য বলছি তারা ততক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তারা একে অপরের মুখ দর্শন করে। তাহলে ইন দ্য আদার কেস, মানে বাই ডাইরেকশনাল রেপ্লিকেশনের ক্ষেত্রে two replication forks begin at ORI, then it travels to the opposite until they meet at some point on the other side of the molecule. Okay, and this is the most common mode of DNA replication. আমরা যেহেতু প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশনের কথা বলছি, আর যেহেতু প্রোক্যারিওটিক ডিএনএ আর মোস্টলি সার্কুলার ডিএনএ মলিকিউল, তারা কিন্তু এই theta mode of DNA replication carry করে থাকে। The theta mechanism is the most common form, especially in gram-negative bacteria like the proteobacteria. এছাড়া commonly used plasmids like coli-1, RK2 and F plasmid, যাকে fertility plasmid বলি, conjugation আমরা পড়েছি, as well as the bacteriophage P1 use this type of replication. আমি এবার ছবিটা দেখাচ্ছি, ভালো করে ছবিটা দেখ। This is called theta replication, is a type of replication common in E. coli and other organism যারা circular DNA possess করে থাকে। ভালো করে খেয়াল করে দেখ, this is the site that is known as ORI-V. ওকে, আবার বলছি this is the site, এবং this is a double stranded DNA molecule। এটাকে জুম করে দেখাচ্ছে, ভিতরে কিন্তু এরকম ডাবল হেলিক্যাল স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, কি বলছে? দ্যাট ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ আনওয়াইন্ডস এট দ্য রেপ্লিকেশন অরিজিন, যেটাকে আমরা বারবার বলছি দিস ইজ দ্য অরি ভি সাইট। ওকে, আনওয়াইন্ড হওয়ার পর দেখতে ঠিক ব্যাপারটা এইরকম হয়, যেমনি আনওয়াইন্ড হয়ে গেল ডিএনএ খুলতে শুরু করলো তখন একটা ওয়াই শেপড রেপ্লিকেশন ফর্ক জেনারেট হয়, ঠিক ব্যাপারটা এইরকম দেখতে লাগে। জুম করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছিস প্রথমে কোনটা প্যারেন্টাল স্ট্র্যান্ড এবং কোনটা নিউলি ফর্মড ডটার স্ট্র্যান্ড, কালার ডিফারেন্স দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছিস।
অ্যাশ কালারটা হচ্ছে প্যারেন্টাল স্ট্র্যান্ড আর রেড কালারটা হচ্ছে নিউলি সিনথেসাইজ স্ট্র্যান্ড। তাহলে যেমনি ডিএনএটা আনওয়াইন্ড হলো দেখ এক্লেয়ার্স, অনেকটা ঠিক এক্লেয়ার্স এর প্যাকেটের মতো, এক্লেয়ার্স প্যাকেটে থাকলে যেরকম করে খুলে যায় ফুলে যায়, ওরকম করে দেখ ডিএনএটা এরকম করে ফুলে গেল এই জায়গাটা, খেয়াল কর। তাহলে প্রডিউসিং দ্য সিঙ্গল স্ট্র্যান্ডেড টেমপ্লেটস, এরকম খুলে যাওয়ার ফলে ফর দ্য সিনথেসিস অফ নিউ ডিএনএ, তার ফলে এই জায়গায় লালটাকে এখনই ভাবিস না, তাহলে একটা নতুন রেপ্লিকেশন বাবল তৈরি হলো, অনেকটা চোখের মতো দেখতে হয়, ইউজুয়ালি হ্যাভিং আ রেপ্লিকেশন ফর্ক অ্যাট ইচ এন্ড। দেখতে পাচ্ছি আমরা রেপ্লিকেশন ফর্ক অ্যাট ইচ এন্ড বলতে এইটা একটা এন্ড আর একটা এইটা এন্ড দেখতে পাচ্ছি আমরা। ভালো করে খেয়াল করে দেখ, যদি আরেকটু জুম করে দিলাম আমি, দেখ দুটো অ্যারো দেখতে পাচ্ছিস, দুটো ওরিয়েন্টেশনে দুটো অ্যারো, তার মানে দিস ইজ আ বাই ডাইরেকশনাল রেপ্লিকেশন, দুটো রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়েছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে আশা করছি। এবং এই অরেঞ্জ কালারটা হচ্ছে সেই প্রাইমার। হ্যাঁ, আমরা জানি primer lage, primer provides the free 3' hydroxyl group and that helps to add the DNTPs that is preceded by the DNA polymerase 3 enzyme. Then the forks proceed around the circle, দেখতে পাচ্ছিস আলটিমেটলি সার্কেলে যাচ্ছে, এবং এই যে স্ট্রাকচারটা, এই যে রিজেম্বলিং স্ট্রাকচারটা, এটাকে দেখতে অনেকটা গ্রিক লেটার থিটার মতো দেখতে হয়। দেখতে পাচ্ছি এরকম করে হতে হতে একটা সময় পর এরকম স্ট্রাকচার তৈরি হবে। ইভেনচুয়ালি দ্য টু সার্কুলার ডিএনএ মলিকিউলস আর প্রডিউসড এবং তারা আলটিমেটলি গেট সেপারেটেড। এইভাবে থিটা মোড অফ ডিএনএ রেপ্লিকেশনের দ্বারা আলাদা আলাদা দুটো ডিএনএ মলিকিউলস তৈরি হয়ে যাবে। ঠিক আছে, বল কোনো জায়গায় বুঝতে অসুবিধে হলে ঠিক এই ছবিটাই আঁকতে হবে, তোদের জুম পিকচারটা আঁকার দরকার নেই। অর্থাৎ এই পিকচারটা, এই পিকচারগুলো তোদের বোঝার জন্য দেওয়া রয়েছে, এই পিকচারগুলো কিন্তু তোদের খাতার মধ্যে পরীক্ষার সময় ড্র করার দরকার নেই। তোদের জাস্ট ড্র করতে হবে এই দুটো জুম পিকচার ছাড়া বাকি পিকচারটা তোদের ড্র করতে হবে। ঠিক আছে, তাহলে দ্য প্রোডাক্টস অফ দ্য থিটা রেপ্লিকেশন ইজ একটা সার্কুলার ডিএনএ মলিকিউল ছিল, হয়ে গেল দুটো সার্কুলার ডিএনএ মলিকিউল। দেখতে পাচ্ছি যে সেমি কনজারভেটিভ প্যারেন্টাল স্ট্র্যান্ড ইজ অ্যাশ কালার আর নিউলি ফর্মড স্ট্র্যান্ড ইজ দ্য রেড কালার। তাহলে অ্যাশ আর রেড কালারের একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, রাইট? কোনো প্রশ্ন আছে? আমি কিন্তু তোদের দেখতে পাচ্ছি না। হ্যাঁ, বল বল। স্যার অরি জিটা একটু আরেকবার একটু বলে দেবেন স্যার? অরি ভি, অরি জি না, অরি ভি। অরি অরি ভি, অরি ভি হলো হচ্ছে প্লাজমিডের অরিজিন অফ রেপ্লিকেশন, মানে এই জায়গাটা, মানে এই জায়গার মধ্যে কিছু সিকোয়েন্স ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এমন কিছু সিকোয়েন্সের স্পেসিফিসিটি রয়েছে যেটা আমরা আগের দিন ক্লাসে পড়েছি। অডিসি সিকোয়েন্সে 80 রিচ সিকোয়েন্স থাকবে, ইট ইজ আ 245 বেস পেয়ার সিকোয়েন্স, মনে আছে নিশ্চয়ই? আমার মনে হয় তোদের খাতায় লিখেও দিয়েছিলাম আমি। মানে এই যে পার্টিকুলার পয়েন্ট, যে পয়েন্টের কিছু সিকোয়েন্স speciality, sequence special feature make it a suitable site for the replication to start, right? And that starting point is known as, the replication starting point in case of plasmid is known as the ORI V site, only in case of plasmid। আর যদি এটা মানে প্লাজমিড বলতে পারি বা সার্কুলার ডিএনএ মলিকিউলের ক্ষেত্রে, আর নর্মাল লিনিয়ার ডিএনএ ক্ষেত্রে এটাকে আমরা বলি অডিসি। মানে ক্রোমোজোম যদি লিনিয়ার হয়, ক্রোমোজোমাল ডিএনএ, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা অডিসি বলবো। আর অরিটি হলো ঠিক যেখান থেকে ডিএনএটা আস্তে আস্তে মুভ করতে শুরু করে, তাকে বলি অরিজিন অফ ট্রান্সফার। কিন্তু এখানে আমরা অরিটি দেখতে পাচ্ছি না, এখানে কোনো ডিএনএ ট্রান্সফার হচ্ছে না, ওটা আমরা রোলিং সার্কেল মোড অফ ডিএনএ রেপ্লিকেশনে দেখবো। ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা একটু রোলিং সার্কেল মোড অফ ডিএনএ রেপ্লিকেশনটা একটু দেখে নিই। দেখ ভালো করে, জাস্ট 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 ভিডিওটা দেখ, কোনো সাউন্ড নেই, সাউন্ড দরকারও নেই। এই হচ্ছে রোলিং সার্কেল রেপ্লিকেশনের একটা ভিডিও। একটা প্রোটিন আসছে প্রথমে, যে প্রোটিনটাকে একটু খাতার মধ্যে নোট ডাউন করে রাখ প্লিজ। বলেছিলাম প্রোটিনটার নাম হচ্ছে রেপ এ প্রোটিন, সবসময় নোটে সবকিছু থাকে না। রেপ এ প্রোটিন, প্লিজ নোট ইট ডাউন। সে এসে রেকগনাইজ করবে অরি ভি সাইটটাকে, মানে অরিজিন অফ রেপ্লিকেশন সাইটটাকে। খেয়াল কর, দেখতে পাচ্ছিস? দিস ইজ অরি ভি সাইট। রেপ এ প্রোটিন রেকগনাইজেস দ্য অরি, দেখ ওখানে নিক করে দিল। এখানে আমার একটা জিনিস বলার আছে, তার মানে এই যে রেপ এ প্রোটিনটার কথা আমরা বললাম, এটা খাতার মধ্যে একটু মেনশন কর, মানে নোট ডাউন কর। রেপ এ প্রোটিন হচ্ছে অ্যাকচুয়ালি এন্ডোনিউক্লিয়াস টাইপ অফ প্রোটিন। এন্ডোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস কথাটার মানে কি? যারা ফসফোডায়াস্টার বন্ডটাকে ক্লিভ করতে পারে। পরিষ্কার? মানে নট অনলি হাইড্রোজেন বন্ড, ডিএনএ এর ব্যাকবোনকে, আবার বলছি ডিএনএ এর ব্যাকবোনকে ইন্টারনালি যে এনজাইম ক্লিভ করতে পারে তাকে আমরা এন্ডোনিউক্লিয়াস বলে ডাকি। আবার বলছি ডিএনএ এর ব্যাকবোনকে যে এনজাইম ক্লিভ করতে স্যার পারে। এটা কি লিখবো বললেন, মানে রেপিটেটর?
রেপ বলছি তো, বলে দিচ্ছি তো, যে রেপ এ প্রোটিন ইজ আ টাইপ অফ এন্ডোনিউক্লিয়াস। ক্লিয়ার? আবার বলছি, রেপ এ প্রোটিন, রোলিং সার্কেল মডেল অফ ডিএনএ রেপ্লিকেশনের কথা বলছি, রেপ এ প্রোটিন ইজ আ টাইপ অফ এন্ডোনিউক্লিয়াস দ্যাট ক্লিভস, আবার বলছি দ্যাট, এইভাবে লেখ, হ্যাঁ লিখতে পারিস, দ্যাট ক্লিভস দ্য ডিএনএ ব্যাকবোন, বা দ্যাট ক্লিভস দ্য ব্যাকবোন অফ ডিএনএ, হ্যাঁ, বাই ব্রেকিং দ্য ফসফোডাইএস্টার বন্ড, বাই ব্রেকিং দ্য ফসফোডাইএস্টার বন্ড। ঠিক আছে? বাই ব্রেকিং দ্য ফসফোডাইএস্টার বন্ড, এন্ডোনিউক্লিয়াস সবসময় ফসফোডাইএস্টার বন্ডটাকে ব্রেক করে, ডিএনএ এর ব্যাকবোন যেটা। আবার বলছি যে কোনো একটা স্ট্র্যান্ডে, দুটো স্ট্র্যান্ডে কিন্তু নয়, সিঙ্গেল স্ট্র্যান্ড ব্রেক করে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট তথ্য। সিঙ্গেল স্ট্র্যান্ড ব্রেক করে, এই নয় যে দুটো স্ট্র্যান্ডকেই ব্রেক করে দিল। তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ড ব্রেক করার ফলে ভালো করে খেয়াল কর, আলটিমেটলি কি তৈরি হবে তাহলে? এই জায়গাটা হবে 3 প্রাইম, এই জায়গাটা 5 প্রাইম, কারণ আলটিমেটলি ফসফোডাইএস্টার বন্ডটা তো তৈরি হয় 5 প্রাইম আর 3 প্রাইমের মধ্যে। তাহলে ফসফোডাইএস্টার বন্ডটা যখন ভেঙে গেল, তার মানে ফ্রি এন্ড কি কি তৈরি হবে? 3 প্রাইম ওইচ আর 5 প্রাইম ফসফেট। ক্লিয়ার? ও আমি একটা ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি মানে আমি তোদের থিটা, দেখ মাথাটা গেছে আমার, আমি তোদের, সরি রে, আমি তোদের থিটা রেপ্লিকেশন পড়াচ্ছি আর ভিডিও দেখাচ্ছি রোলিং সার্কেল রেপ্লিকেশন মডেলের। ওফ, আগে থিটাটা দেখে নে, ঠিক আছে? থিটাটা দেখে নে আগে, দেখ, সরি, ওটা ওটা একটু খাতার মধ্যে আলাদা করে স্টার মার্ক দিয়ে রাখ, একটু পরেই আমরা রোলিং সার্কেলটা পড়বো, ঠিক আছে? ডোন্ট মাইন্ড। দেখ, দেখ কোথায় হয়, টেক্স প্লেস ইন সার্কুলার ডিএনএ মলিকিউলস, ফর এক্সাম্পল ইকোলাই, দ্যাট জেনারেটস আ স্ট্রাকচার রিজেম্বলিং দ্য গ্রিক লেটার থিটা, যেটা আমরা দেখলাম। ইকোলাইয়ের মধ্যে এই মোড অফ রেপ্লিকেশন দেখতে পাওয়া যায়। খেয়াল কর, দেখেছিস প্রথমে ডাবল স্ট্যান্ড ডিএনএটা আনওয়াইন্ড হতে শুরু করলো, এটা কাজটা করে হচ্ছে হেলিকেস, যেমন দেখলি তোরা আর কি, যেমন এখানে আরেকটু বড় করে ছবিটা দেখাচ্ছে, হ্যাঁ, রেপ্লিকেশন ফর্ক তৈরি হলো, দিস ইজ রেপ্লিকেশন বাবল, হ্যাঁ, এই যে ইয়েলো কালারটা হচ্ছে টু মোডস, একটা কন্টিনিউয়াস, এই একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, বাই ডাইরেকশনাল মোডে রেপ্লিকেশন হতে থাকলো, দেখতে পাচ্ছিস ভেতরের স্ট্র্যান্ডটা এরকম করে ঢুকে যাচ্ছে আর বাইরে দিয়ে নতুন নতুন স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, এবং এই বাইরের যে স্ট্র্যান্ডটা সেটা একটা টেমপ্লেট আর ভেতরের স্ট্র্যান্ডটাও টেমপ্লেট হিসেবে কাজ করছে। তাহলে ফর্ক প্রসিড অ্যারাউন্ড দ্য সার্কেল, এরকম হতে হতে এইরকম একটা কন্ডিশন আসবে আফটার আ সার্টেন টাইম। ক্লিয়ার? দেন আলটিমেটলি দ্য সার্কেল হ্যাজ টু বি সেপারেটেড। এখানে জাস্ট গল্পই বলেছে, আর কিছু নেই। আমি ভিডিওগুলো পাঠিয়ে দেবো বা লিঙ্কটা পাঠিয়ে দেবো, এই জায়গাটা একটু দেখে নে, এই জায়গাটা, এটা তো আগেও পড়েছি, পড়ে বলেছি ওদেরকে, যদি একটাই রেপ্লিকেশন ফর্ক তৈরি হতো এই ক্ষেত্রে সেটা হচ্ছে ইউনিডাইরেকশনাল, আর যদি দুটো ডিরেকশনে হয় তাহলে সেটাকে আমরা বলি বাই ডাইরেকশনাল। আমরা এখানে যেটা পড়লাম সেটা বাই ডাইরেকশনাল কথাই বলা হলো আর কি, ঠিক আছে? ঠিক আছে, দ্যাটস অল। আচ্ছা আমাকে বলে দে তোরা, থিটা মোড অফ ডিএনএ রেপ্লিকেশন নিয়ে আর তোদের কোনো বক্তব্য আছে কিনা? আরেকটা ভিডিও দেখ, ছোট্ট ভিডিও, মাত্র 40 সেকেন্ডের, কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখ ভালো করে, এ দেখ, দেখেছিস প্লাজমিড ডিএনএ এরকম দেখতে হয়, বা যে কোনো কোভ্যালেন্টলি ক্লোজ সার্কুলার ডিএনএ, দেখতে পাচ্ছিস? দ্যাট ইজ দ্য থিটা মোড, ঠিক এই অবস্থাটাকেই বলছি থিটা মোড। দেখতে পাচ্ছিস তখন এই ব্লুটা হয়ে গেল একটা টেমপ্লেট, আর রেডটা হয়ে গেল একটা টেমপ্লেট, রেডকে দেখে দেখে ব্লু তৈরি হলো, ব্লুকে দেখে দেখে রেড তৈরি হলো, দেখেছিস? ক্লিয়ার? এটা আরো সুন্দর ছবি, ব্যাস, ক্লিয়ার? তারপরে নিউলি ফর্ম স্ট্র্যান্ড হচ্ছে ডটেড স্ট্র্যান্ড, আর অরিজিনাল স্ট্র্যান্ডটা হচ্ছে বোল্ট স্ট্র্যান্ড যেটা দেখাচ্ছে, ঠিক আছে? বোল্ট লাইন যেটা। ক্লিয়ার? এই জায়গাটা আরেকবার দেখ, দেখ, দেখেছিস? তারপর আলাদা হয়ে যায়। ক্লিয়ার? বল বুঝতে পেরেছিস কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝেছি। স্যার। ক্লিয়ার? এই জন্য ভিডিওগুলো দেখাতে চাই, আর কিছু নয়। আচ্ছা, এরপর যখন দেখাচ্ছিলাম তোদেরকে, আগে রোলিং সার্কেল মডেলের না ভিডিওটাই দেখিয়ে দিই, নেক্সট মডেল যেটা রোলিং সার্কেল, আরো সোজা।
রোলিং সার্কেলটা যেটা দেখাচ্ছিলাম, যেটা সৌভিক নাকি আমাকে জিজ্ঞেস করলি, হ্যাঁ, সেটা আবার বলছি তাহলে রোলিং সার্কেল মডেল আর থিটা মোড অফ ডিএনএ রেপ্লিকেশনের স্টার্টিং পয়েন্টটা সেম। মানে ওটা রোলিং সার্কেলের জন্য সার্কুলার ডিএনএ মলিকিউল দরকার হয়, আর থিটা মোড অফ ডিএনএ রেপ্লিকেশনের জন্যও সার্কুলার মডেল অফ ডিএনএ তৈরি হয়। ওকে, মানে ডাবল সার্কুলার মোডে ডিএনএ কে লাগে। যেটা আমার বলার কথা, যেটা মেন ডিফারেন্স, সেটা হচ্ছে থিটা মোড অফ ডিএনএ রেপ্লিকেশন যে জেনারেলি প্রোক্যারিওটিক অর্গানিজমের মধ্যে দেখতে পাওয়া যায়, জেনারেলি ইকোলাই বা মোস্টলি আদার প্রোক্যারিওটিক অর্গানিজম। রোলিং সার্কেল ডিএনএ রেপ্লিকেশন জেনারেলি দেখতে পাওয়া যায়, খাতার মধ্যে নোট করে রাখতে পারিস, 5x174 ব্যাকটেরিওফাজের মধ্যে। মনে থাকবে, 5x174 ব্যাকটেরিওফাজ আর M13 ব্যাকটেরিওফাজ। আরো কয়েকটা ভাইরাস রয়েছে, আমার মনে পড়ছে না, নোটসে নিশ্চয়ই লেখা আছে। আবার বলছি, রোলিং সার্কেল রেপ্লিকেশন দেখতে পাওয়া যায় 5x174 নামে ব্যাকটেরিওফাজের মধ্যে। ফার্স্টটার নাম, আর একটা হচ্ছে M13, ক্যাপিটাল এম লিখে পাশে 13। কিভাবে স্টার্ট হয়, ওই যে ঠিক ওরকম অরিজিন অফ রেপ্লিকেশন কে একটা পার্টিকুলার প্রোটিন রেকগনাইজ করে, প্রোটিনটার নাম সেকেন্ডটার নাম কি বললেন, মানে M13। প্রথমটার নাম হচ্ছে 5x174, ঠিক আছে, 174। সেকেন্ডটার নাম হচ্ছে ক্যাপিটাল এম, এম ফর মুম্বাই, 13, ঠিক আছে, M13 ব্যাকটেরিওফাজ। আচ্ছা, যেটা বলছিলাম, এই রেপ এ প্রোটিন হচ্ছে একটা এন্ডোনিউক্লিয়াস যে ডিএনএ এর ব্যাকবোনটাকে ক্লিভ করে দেয়, মানে ফসফোডাইএস্টার বন্ডটাকে ব্রেক করে দেয়, করে সিঙ্গেল স্ট্র্যান্ড ব্রেক তৈরি করে। যেমনি ডিএনএ স্ট্র্যান্ডটা এখানে ভেঙে যাবে, সঙ্গে সঙ্গে একটা 3 প্রাইম ওইচ আর 5 প্রাইম ফসফেট টার্মিনাস জেনারেট হবে, দুটো এন্ড, ফ্রি এন্ড তৈরি হবে, ফ্রি এন্ড। তাহলে যেহেতু আমি কোনো প্রাইমার না অ্যাড করা সত্ত্বেও আমি যেহেতু ডাইরেক্টলি একটা ফ্রি 3 প্রাইম ওইচ পেয়ে গেলাম, এই জন্য রোলিং সার্কেল মডেলে কোনো বাইরে থেকে প্রাইমার অ্যাড করার দরকার হয় না। বোঝা গেল কথাটা কি বললাম? আবার বলছি, যেহেতু এখানে রেপ এ প্রোটিনটা ফসফোডাইএস্টার বন্ডটাকে ব্রেক করার জন্য দেখতে পাচ্ছিস এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। আমার মাউসটা দেখ ভালো করে, এই যে এই জায়গাটা, ঠিক আমি যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটা ফ্রি 3 প্রাইম ওইচ আর এই জায়গাটা 5 প্রাইম ফসফেট। দেখতেই পাচ্ছিস রেপ এ কাটার পর নিজে 5 প্রাইম এন্ডের সঙ্গে লেগে থাকে আর 3 প্রাইম ওইচটা পুরোপুরি ফ্রি হয়ে যায়। তখন এই 3 প্রাইম ওইচটা প্রাইমার হিসেবে কাজ করে আর টেমপ্লেট হিসেবে কাজ করে ভেতরের এই স্ট্র্যান্ডটা। খেয়াল কর, টেমপ্লেট হিসেবে কাজ করে ভিতরকার এই স্ট্র্যান্ডটা, যার কিন্তু কোনো ক্লিফট হয়নি, যার কোনো ব্রেকেজ হয়নি। তাহলে এই টেমপ্লেটটাকে দেখে দেখে নতুন ডিএনটিপি, নতুন ডটার স্ট্র্যান্ড গ্রিন কালারের এইভাবে তৈরি হয়। দেখতে পাচ্ছিস আমি যেভাবে মাউসটা ঘোরাচ্ছি, ঠিক এই ডিরেকশনে নতুন নতুন স্ট্র্যান্ড তৈরি হয়। আর যত এইভাবে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হবে, বাইরের এই যে স্ট্র্যান্ডটা যেটা কেটে গেল 5 প্রাইম, সে তত খুলতে থাকবে, লাটাইয়ের মতো ঘুরতে থাকবে, খুলে গিয়ে সিঙ্গেল স্ট্র্যান্ড সার্কেল হয়ে যাবে। দেখ ভালো করে ছবিটা, দেখতে পাচ্ছিস 3 প্রাইম ওই চেন্ড, যেটা বললাম। এ দেখ, সঙ্গে সঙ্গে ডিএনএ পলিমারেজ 3 এলো, বলছি তো প্রাইমারের দরকারই নেই আমার, ডিএনএ পলিমারেজ 3 ফ্রি 3 প্রাইম ওইচ পেয়ে গেছে, খুব আনন্দ তার। সে ভেতরের থেকে টেমপ্লেট হিসেবে ভেতরের টেমপ্লেটও পেয়ে গেছে, সে পরপর ডিএনটিপিস অ্যাড করতে থাকলো। দেখ ভালো করে, হেলিকেস এলো, হেলিকেসকে বললো একটু খুলে দাও। এ দেখ, দেখেছিস, খেয়াল করছিস, হেলিকেস খুলে দিল। আর এই যে দেখতে পাচ্ছিস যেটা কিনা বাইরের যে প্যারেন্টাল স্ট্র্যান্ড অ্যাশ কালারের, সেটা কিন্তু খুলে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে সিঙ্গেল স্ট্র্যান্ড আকারে পেঁচিয়ে যাচ্ছে। যেহেতু ও সিঙ্গেল স্ট্র্যান্ডেড, তাকে প্রোটেকশন দিচ্ছে কে? এসএসবিপি, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এবং তার 5 প্রাইম ফসফেট গ্রুপে বাইন্ড করা রয়েছে কে? রেপ এ প্রোটিন, যে প্রথম ক্লিভ করেছিল। কি হলো তার ফলে? একটা সার্টেন টাইমের পর পুরো এই অ্যাশ কালারের স্ট্র্যান্ডটা কেটে বেরিয়ে যাবে। দেখ ভালো করে, নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল। দেখ, দেখেছিস, আর নিজে একটা এখানে সার্কেল হয়ে গেল, আর বাইরের স্ট্র্যান্ডটা খুলে গিয়ে পুরো একটা সার্কেল হয়ে গেল, যেন রোলিং সার্কেল, সার্কেল রোল করছে। দেখ ভালো করে, রেপ এ বেরিয়ে গেল, দেখেছিস ডিএনএ লাইগেস এসে আবার নতুন করে ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে দিল। এইটা তো পুরোপুরি একটা নতুন স্ট্র্যান্ড তৈরি হয়ে গেল, আর একটা সিঙ্গেল স্ট্র্যান্ড সার্কেল তৈরি হলো। এটা সিঙ্গেল স্ট্র্যান্ড ফর্মেও থাকতে পারে, অথবা নতুন করে প্রাইমার অ্যাড হয়ে এখানে ডাবল স্ট্র্যান্ড ডিএনএও তৈরি হতে পারে, তখন এসএসবিপি সরে যায়। দেখতে পাচ্ছিস, চোখ দেখাবে এক্ষুনি, দেখ, দেখ একটু জাস্ট কার্ভড হয়,
RNA প্রাইমার অ্যাড হলো, ক্লিয়ার? That is called rolling circle mode of DNA replication. বল, বুঝেছিস? এইটুকু ভিডিও দেখে কারোর কোনো প্রশ্ন আছে কি? সেটা আমাকে বল আগে। স্যার হ্যাঁ বল। লাস্টে যেটা তৈরি হলো হ্যাঁ মানে প্রাইমারটা তো দেখলাম অডি সাইড থেকে অনেকটা দূর থেকে শুরু করলো, এটা কি ওরকম কেন? করে নাকি? কিরকম এইরকম, এই যে দেখাচ্ছি আমি একবার দেখ। এখানে কেন লাগলো, মানে ও তো গ্রিন এই তো, জায়গা এই যে এই জায়গাটা, এখানটা বলছিস তো? না, তুই এই জায়গাটা ভাবিস না, এটা হচ্ছে 5 প্রাইম সাইড। এইটা হচ্ছে 5 প্রাইম সাইড, এই গ্রিন কালারটা হচ্ছে 5 প্রাইম সাইড। আর তার 3 প্রাইম এন্ডটা ওখানে ফেলে এসছে ও। আচ্ছা এইটা এটা অরি সাইড নয়, এটা 5 প্রাইম সাইড। ওই জায়গাটা ক্লিক হয়েছে বলে ওই জায়গাটা গ্রিন কালারের দেখানোর বোঝানোর চেষ্টা করেছে। ইট ইজ নট আ অরি সাইড। এটা অরি সাইড ছিল, কিন্তু যখন ভাঙা হয়ে গেল তখন অরি সাইড কিন্তু আর থাকলো না এটা। কারণ অর্ধেকটা অরি সাইডের অর্ধেকটা তখন হয়ে গেল 3 প্রাইম ওইচ, যাকে দেখে দেখে নতুন স্ট্র্যান্ড তৈরি হয়ে গেছে, আর অর্ধেকটা এখানে চলে এসেছে। বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। দেখতে পাচ্ছিস প্রাইমার অ্যাড হলো, ক্লিয়ার? এবার তো ক্লিয়ারই। গ্রিনটাকে এখানে জাস্ট ইগনোর করতে পারিস, গ্রিন কালারটা এখানে অতটা বোঝার কিছু নেই। And that's all. Ultimately we get the two strands. Ultimately কিন্তু আমি দেখতে পাচ্ছি রেপ্লিকেশন হওয়ার পর যেটা হওয়া উচিত, দুটো ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়ে যাচ্ছে। লেখাটা তাহলে এবার পড়ে নি। Mechanism of rolling circle replication. It is called rolling circle replication because it was first discovered in a type of fudge, যেটা বলছিলাম, where the template circle seems to roll. আবার বলছি, where the template circle seems to roll. Template circle seems to roll মানে এই বাইরের সার্কেলটা দেখলাম না, এখানে রোল খেয়ে গেল। এই যে দেখলাম আমরা ছবিতে, এই যে বাইরের যে সার্কেলটা ছিল সেটাই তো এরকম রোল খেয়ে এরকম হলো, ওই জন্য নামটা হয়েছে রোলিং সার্কেল। ক্লিয়ার হয়েছে? এই জন্য বলা হচ্ছে রোলিং সার্কেল। দেখ, ইট ইজ আ ইউনিডাইরেকশনাল প্রসেস। ইম্পর্টেন্ট, মানে থিটা মোডের সঙ্গে রোলিং সার্কেল মোডের ডিফারেন্স কিন্তু আসতে পারে। আমি এই হোমওয়ার্কটা তোদের কিন্তু সবার কাছে দেখতে চাই, আমি তোরা খাতার মধ্যে করে রাখবি, আমাকে দেখাবি। তাহলে ইট ইজ আ ইউনিডাইরেকশনাল প্রসেস, কিন্তু থিটা মোডটা কিন্তু ইউনিডাইরেকশনাল বাইডাইরেকশনাল দুটোই হতে পারে। Plasmids that replicate by this mechanism are sometimes called RC plasmids, মানে রোলিং সার্কেল প্লাজমিডস বলা হয়। This type of plasmid is found in the largest group of bacteria as well as in archaea also. To perform this rolling circle mode of replication, genetic material needs to be circular. Circular হতেই হবে, না হলে rolling circle mode of replication হবে না। In this method, one strand comes out, দেখতে পেলাম আমরা বাইরের স্ট্র্যান্ডটা খুলে বেরিয়ে আসছে, while the other strand is being synthesized, এবং ভিতরের স্ট্র্যান্ডটাকে দেখে দেখে নতুন একটা স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। Replication starts at the OD site, that is origin of replication, where the rep protein attaches one of the strands. One of the strands বলতে বাইরের স্ট্র্যান্ডে বাইন্ড করে, রেপ বলতে রেপ, আরো ভালো করে বলবি রেপ এ প্রোটিন। রেপ প্রোটিন ইজ দ্য ডাইমার, ছবিতে আমরা দেখেছি তার দুটো সাব ইউনিট ছিল, দ্যাট ইজ ফর্মড অফ দ্য টু মোনোমার্স। দেখেছিলাম আমরা দুটো ছোট্ট ছোট্ট মনোমেরিক ইউনিট নিয়ে ডাইমার তৈরি হয়। ইট হ্যাজ দ্য টাইরোসিন অ্যাজ দ্য অ্যাক্টিভ গ্রুপ, মানে এই রেপ প্রোটিনটা যদি একটা এনজাইম হয়, এনজাইমের অ্যাক্টিভ সাইডে টাইরোসিন থাকে, মানে হাইড্রক্সিল গ্রুপ থাকে। ফার্স্ট, প্রথমে কি হয়, দ্য রেপ প্রোটিন রেকগনাইজেস অ্যান্ড বাইন্ডস টু দ্য স্ট্র্যান্ড দ্যাট কন্টেইনস দ্য ডাবল স্ট্র্যান্ড অরিজিন অন দ্য ডিএনএ। ছবিতে আমরা দেখেছি ডিএনএটা যখন ডাবল স্ট্র্যান্ড অবস্থায় রয়েছে, সেই অবস্থায় অরিজিন অফ রেপ্লিকেশনকে রেকগনাইজ করে ডাইমেরিক রেপে প্রোটিন বাইন্ড করলো। Then the rep protein can make a nick in the sequence. Nick মানে বুঝতেই পারছিস, কেটে দিল। When the rep protein has made a break in the double strand origin sequence, two ends will be formed in the DNA. দুটো end তৈরি হয়ে যায়, একটা 3 prime আর একটা 5 prime. At the 3 prime end there is a presence of OH group, while at the 5 prime end there is the presence of a phosphate group. Rep protein কিন্তু কাজ করার পর কিন্তু খুলে বেরিয়ে যায় না, ও কিন্তু will remain attached to the phosphate at the 5 prime end of the DNA. তারপর then the DNA pol 3, which is the replicative polymerase, uses the free 3 prime hydroxyl end at the break as a primer to replicate around the circle. For the separation of the strand, অর্থাৎ 5 prime এন্ডের যে স্ট্র্যান্ডটা যেটা খুলে বেরিয়ে আসছে সার্কেল ফর্মে, সেটাকে সেপারেট করার জন্য
সে হোস্ট হেলিকেজের সাহায্য নেয়। আবার বলছি, ফর দ্য সেপারেশন অফ দ্য স্ট্র্যান্ড ইট মে ইউজ আ হোস্ট হেলিকেজ। হাইড্রোজেন বন্ডটাকে তো ভাঙতে হবে খুলতে গেলে। দ্য রেড প্রোটিন ইটসেলফ মে হ্যাভ দ্য হেলিকেজ অ্যাক্টিভিটি ডিপেন্ডিং অন দ্য প্লাজমিড। অনেক ক্ষেত্রে হোস্টের হেলিকেজের সাহায্য লাগেও না, কারণ রেড প্রোটিনের মধ্যেই হেলিকেজ অ্যাক্টিভিটি থাকে। মানে এন্ডোনিউক্লিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ হেলিকেজ কাজও একাই করতে পারে। ওয়ান্স দ্য সার্কেল ইজ কমপ্লিট, the 5' phosphate is transferred from the tyrosine on the red protein to the 3' hydroxyl on the other end of the strand. Then a single strand circular DNA is produced. এই জায়গাটা আমি আরেকবার বলবো, once the circle is complete, ওই যে সিঙ্গেল স্ট্র্যান্ডটা খুলে এলো, সেটা যখন একটা সার্কেল ফর্মে মানে জড়িয়ে মানে পুরোপুরি ঘুরে গিয়ে একটা সার্কেল তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে যে 5' ফসফেটটা ভেবে দেখ, the 5' phosphate is transferred from the tyrosine. টাইরোসিন কোথায় ছিল বলতো? আবার বলছি, রেট এ প্রোটিনের অ্যাক্টিভ সাইডে টাইরোসিন ছিল, এবং ও সেই সেই টাইরোসিন কি করেছিল, রেট এ প্রোটিনটা তো 5' ফসফেটের সঙ্গে অ্যাটাচ ছিল, তাহলে টাইরোসিন ওই 5' ফসফেটটাকে ধরেছিল এনজাইমটা। ওই জন্য বলছি দ্য 5' ফসফেট ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য টাইরোসিন অন দ্য রেড প্রোটিন, অর্থাৎ রেড প্রোটিনকে ফিরিয়ে দিল। ওকে, টু দ্য 3' হাইড্রক্সিল এন্ড অন দ্য রেড প্রোটিন থেকে সেটা চলে গেল কোথায়, টু দ্য 3' হাইড্রক্সিল অন দ্য আদার এন্ড অফ দ্য স্ট্র্যান্ড। পুরো স্ট্র্যান্ডটা যখন খুলে এলো তখন সেখান থেকেও তো একটা 3' হাইড্রক্সিল বেরোলো, সেই এন্ডে ও ফেরত পাঠিয়ে দিল। তার ফলে দেন আ সিঙ্গেল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ ইজ প্রডিউসড। এই জায়গাটা বুঝতে পেরেছিস? আমার মনে হয় বুঝতে পারলি না, মনে হয় এই জায়গাটা। স্যার আরেকবার একটু হ্যাঁ, বলুন। আমার মনে হলো তাই, এই জন্যই জিজ্ঞেস করলাম এই জায়গাটা বুঝলি না। দেখ, আবার বলছি, আগে ভালো করে বোঝ। রেট প্রোটিন মানে রেট এ প্রোটিন, সেটা একটা এনজাইম অ্যাকচুয়ালি। এনজাইম মানে obviously বুঝতে পারছিস, এনজাইম আর মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিডস। এই এনজাইমস আর মেড আপ অফ প্রোটিনস আর মেড আপ অফ অ্যামাইনো অ্যাসিডস। ঠিক রেট এ প্রোটিন ঠিক যে ধরনের অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি, তার মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে টাইরোসিন। তোর মনে আছে কিনা জানি না, টাইরোসিনের অ্যাক্টিভ সাইডে হাইড্রক্সিল গ্রুপ থাকে, OH। ইট ইজ অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড, তার সঙ্গে OH গ্রুপ মানে বাইরে একদম সাইডে থাকে OH গ্রুপ। তো কি করে এই OH গ্রুপটা, এই যে হাইড্রক্সিল গ্রুপ থাকে টাইরোসিনের মধ্যে, ও যখন এই 5' ফসফেটের সঙ্গে নিজেকে অ্যাটাচ করে দিচ্ছে, তখন 5' ফসফেটটাকে এই রেড প্রোটিনের টাইরোসিন অ্যাকোয়ার করে নেয় বা গ্রহণ করে নেয়। মানে ও এইচ এর জায়গায় হাইড্রোজেন হ্যাজ বিন রিপ্লেসড বাই দ্য ফসফেট গ্রুপ। ঠিক আছে, ওইভাবেই, মানে তোকে তো আটকে থাকতে হবে, এইভাবে আটকে থাকে, 5' ফসফেটটাকে আঁকড়ে ধরে থাকে প্রোটিনটা। ঠিক আছে, নিজের মনে করে। এবার যখন দেখলো পুরোপুরি সার্কেলটা কমপ্লিট হয়ে গেছে, তখন তো রেড প্রোটিনটাকে খুলে বেরিয়ে আসতে হবে। বললাম আমি তোমায় সার্কেল করে দিয়েছি, আমার কাজ ছিল তোমাকে ভাঙা, ভেঙে তোমাকে একটা সার্কেল ফর্মে করে দেওয়া, আমি করে দিয়েছি, এবার আমায় খুলে আসতে হবে। তো সেটাই বলছে, ওয়ান্স দ্য সার্কেল ইজ কমপ্লিট, একবার সার্কেল তৈরি হওয়া কমপ্লিট হয়ে গেলে, দ্য 5', আস্তে আস্তে পড়ছি দেখ, দ্য 5' ফসফেট ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য টাইরোসিন। বোঝা গেল? তার মানে 5' ডিএনএর যে ব্রেক করা 5' ফসফেটটা, যেটা টাইরোসিন নিজের কাছে রেখেছিল, রেড এ প্রোটিনের টাইরোসিন, সে এবার সেটাকে ট্রান্সফার করে দিচ্ছে কোথায়, দেখতে পাচ্ছি দেখ, টু দ্য 3' হাইড্রক্সিল অন দ্য আদার এন্ড, টু দ্য 3' হাইড্রক্সিল অন দ্য আদার এন্ড অফ দ্য স্ট্র্যান্ড। আদার এন্ড অফ দ্য স্ট্র্যান্ড বলতে, তুই ভাব না, তুই একটা দড়ি কেটেছিস, ওই দড়িটাকে গোল পাকাচ্ছিস, তাহলে দড়ির একটা হাত তোর কাছে, আর একটা হাতটা গোল পাকালে তো মুখোমুখি চলে আসবে দুটো দড়ির মুখ, তাই তো? তাই একটা মুখ থেকে ফসফেটটা আর একটা মুখে ট্রান্সফার হয়ে গেল, সেটাই বলছে, আর কিছু না। তার ফলে কি হলো, দেন আ সিঙ্গেল স্ট্যান্ডার্ড সার্কুলার ডিএনএ ইজ প্রডিউসড। ক্লিয়ার হলো কথাটা কি বললাম? অর্থাৎ 3' হাইড্রক্সিল গ্রুপে 5' ফসফেট গ্রুপটাকে দিয়ে দিল আরেকটা এন্ডে, তাহলে 5' ফসফেটটা 5' ফসফেটটা থেকে এবার চলে গেল 3' হাইড্রক্সিল এন্ডে। ক্লিয়ার হলো? তাহলে এই যে রিঅ্যাকশনটা হলো, এটাকে বলি আমরা ফসফোট্রান্সফারেজ রিঅ্যাকশন, অর্থাৎ ফসফেট গ্রুপ ট্রান্সফার হলো, and requires little energy. The same reaction is used to reform a circular plasmid after conjugation transfer. ছবি দেখবো তখন বুঝবো আরো। তা ডিসপ্লেসড, অর্থাৎ যে স্ট্র্যান্ডটা খুলে বেরিয়ে এলো মেন স্ট্র্যান্ড থেকে, ছবিতে যেটা আমরা একবার ভিডিওতে ছবিতে দেখিনি, এই স্ট্র্যান্ডের কথা বলছি, এইটার কথা বলছি আমরা, এই যে স্ট্র্যান্ডটা খুলে বেরিয়ে এলো, হ্যাঁ, সেই ডিসপ্লেসড স্ট্র্যান্ডটার কথা বলা হচ্ছে এখানে। দেখ ভালো করে, the displaced circular single stranded DNA now replicates
by a completely different mechanism using only host encoded proteins. কিরকম, the RNA polymerase of the host cell recognizes the single strand origin of the DNA, সে RNA প্রাইমার বানাবে, তারপর তাকে যেটা ছবিতে দেখলাম আমরা ভিডিওতে, তারপর DNA পল 3 সেটাকে দেখে দেখে নতুন আর একটা স্ট্র্যান্ড তৈরি করবে। The RNA polymerase does not make this primer until the single stranded DNA is completely displaced during the first stage of replication. যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি স্ট্র্যান্ডটা বেরিয়ে এসে সার্কেল পাকাচ্ছে, মানে গোল্লা পাকাচ্ছে, ততক্ষণ পর্যন্ত RNA polymerase প্রাইমার তৈরি করবে না। And when the entire complementary strand has been synthesized, the DNA pol 1 removes the RNA primer with its 5' exonuclease activity while simultaneously replacing it with DNA. Finally, DNA ligase joins the ends to make another double-stranded plasmid. তাহলে ফাইনালি আমরা দুটো নতুন double-stranded plasmid পেলাম আর synthesized from the original double-stranded plasmid. ছবিটা দেখ ভালো করে, জাস্ট ছবিটা দেখ আর একটু ভালো করে, এই ছবিটা ইন্টারেস্টিং ছবি। দিস ইজ দ্য single-stranded origin. This is the single stranded origin, দেখতে পাচ্ছি আমরা। this is the ori site, rep a protein bind করলো, দেখ বাইন্ড করার পর এখানে নিক তৈরি করলো, this is the nick, ওকে। নিক তৈরি করার পর আলটিমেটলি দেখ এই হচ্ছে রেপ প্রোটিনটা, দেখ বাইন্ড করে রয়েছে নিজে, এই যে রেপ প্রোটিন বাইন্ড করে রয়েছে 5' ফসফেটের সঙ্গে, ক্লিয়ার। আর এটা হচ্ছে ফ্রি 3' OH এন্ড। ডিএনএ পল 3 তার সঙ্গে অনেক সময় হেলিকেজও লাগে। হেলিকেজ কি করে, এই ডিএনএ পল 3 কি করলো, যেহেতু ফ্রি 3' OH পেয়ে গেল আর ভেতরের এই ব্লু কালারটা হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, ওকে দেখে দেখে পিঙ্ক কালারের স্ট্র্যান্ড তৈরি করলো। যত পিঙ্ক কালারের স্ট্র্যান্ড তৈরি হবে তত ব্লু কালারের স্ট্র্যান্ডটা ডিসপ্লেসড হয়ে যাবে, দেখতে পাচ্ছিস ডিসপ্লেসড হয়ে গেল। এন্ড ফাইনালি দ্য নিক হ্যাজ টু বি ক্রিয়েটেড বাই হেলিকেজ। এই নিকটা হওয়ার ফলে পুরো ব্লু কালারটা আলাদা হয়ে গেল, দেখতে পাচ্ছিস এই ব্লু কালারটা আলাদা হয়ে গেল, যদি এটা দেখাচ্ছে না এখানে, এখানে ওইটুকুনি দেখিয়েছে। ফাইন, ব্লু কালারটা আলাদা হয়ে গেল, এই দেখতে পাচ্ছি এই জন্য দেখিয়েছে। দিস ইজ দ্য ব্লু কালার, আলাদা হয়ে গেল সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ। আর এটা যেমন তৈরি হচ্ছিল হলো, ফাইন। এই যে হলো, ভালো করে দেখ এই জায়গাটা, দিস ইজ দ্য জায়গা, এই যে জায়গাটা, এই যে এইখানটা দেখতে পাচ্ছিস, এই যে জায়গাটা যেখানে কিনা ও ফসফেট গ্রুপটা ধরেছিল, এইখানেই ফসফো ট্রান্সফারেস রিঅ্যাকশনটা হয়, ক্লিয়ার। ফসফো ট্রান্সফারেস রিঅ্যাকশনটা হয় মানে ওই যে রেপ এ যে লেগেছিল এই জায়গাটায়, সে তো এই ব্লু কালারটাকে আলাদা করে দিল, আর পিঙ্ক কালারের সঙ্গে যে পিঙ্ক কালারটা বেরোলো সেই ফসফেট গ্রুপটা এবার এখানে ট্রান্সফার করে দিল, যাতে পরবর্তীকালে ডিএনএ লাইগেজ সহজেই ফসফোডাইএস্টার বন্ডটা তৈরি করতে পারে এই জায়গায়। বুঝেছিস কথাটা কি বললাম, না বুঝলি না? এই জায়গাটা বুঝতে পেরেছিস? এন্ড ফাইনালি ডিএনএ লাইগেজ এন্ড ডিএনএ গাইরেস একটা কমপ্লিট ডিএনএ মলিকিউলস তৈরি করে দিল, যেটাকে আমরা এসসি বলছি, সার্কুলার সিঙ্গেল স্ট্যান্ড এসসি ডিএনএ, মানে সার্কুলার ডিএনএ তৈরি করে দিল। দেখ বুঝেছিস না বুঝিস না, এই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বল, তাহলে আমি আরেকটু ক্লিয়ার করে দিতে পারবো, অসুবিধা নেই তাতে। দেখ এই জায়গাটা বুঝেছিস কিনা, বুঝেছিস না বুঝিস নি? কিরে বুঝেছি। হুম, কি বুঝেছিস বল, এই জায়গাটা বোঝা তাহলে আমাকে বোঝা, একবার কেউ একটু এক্সপ্লেন করে দে, তাহলে আমার বুঝতে সুবিধা হয় এবং তোদের এক্সপ্লেনেশনটা আমাকেও বোঝাতে সুবিধা করবে আর কি, সেটাই বলছি। বল একবার বলে দে। স্যার ব্লু কালারের স্ট্যান্ডটা থেকে ফসফেট গ্রুপটা পিঙ্ক কালারের স্ট্যান্ডে ট্রান্সফার হয়েছে। ব্লু কালারের স্ট্যান্ডের আরেকবার বল, ব্লু কালারের স্ট্যান্ডের মানে ব্লু কালারের স্ট্যান্ডের সাথে যে রেপ এটা বাইন্ড ছিল, ওই Bind ফসফেট ছিল। গ্রুপটা হ্যাঁ পিঙ্ক কালার স্ট্যান্ডে ট্রান্সফার করেছে। একদম একদম, কেন বলতো? কারণ পিঙ্ক কালারটা স্টার্ট হয়েছিল কোথা দিয়ে, 3' দিয়ে, ঠিক আছে? ভালো করে বোঝাকে, পিঙ্ক কালারটা স্টার্ট হচ্ছিল, পিঙ্ক কালারের মধ্যে ফ্রি 3' OH ছিল, এন্ড ফাইনালি ডিএনটিপি অ্যাড হচ্ছিল, ঠিক আছে? ফাইনালি ডিএনটিপি অ্যাড হচ্ছিল, ভালো করে বোঝার চেষ্টা কর। এবার হওয়ার পর এই যে ব্লু কালারটা এখানে তৈরি হলো, এখানে একটা নিক হ্যাজ টু বি জেনারেটেড, এই জায়গাটায় এই জায়গায় একটা নিক তৈরি করতে হবে। এই নিকটা তৈরি হওয়ার পর এই যে পিঙ্ক কালারের যে স্ট্র্যান্ডটা, ভালো করে খেয়াল কর, ফাইনাল যে লাস্ট যেখান থেকে কাটিংটা হচ্ছে, তাহলে এখানে অটোমেটিক্যালি ডিএনটিপি অ্যাড হচ্ছে তো, হ্যাঁ। এই ফসফেটটা কিন্তু অটোমেটিক্যালি ফ্রি 3' OH এর সঙ্গে সে আলটিমেটলি ফসফোডাইএস্টার বন্ড তৈরি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু মাঝখানে তো এখানে একটা ফ্রি 3' OH থেকে আবার জেনারেট করতে হবে, নাহলে তো ডিএনএ লাইগেজ ফসফোডাইএস্টার বন্ড তৈরি করতে পারবে না। বুঝেছিস? এই জায়গাটাই গন্ডগোল লাগছে, মানে তোদের মনে হচ্ছে যেটা আমার মনে হচ্ছে গন্ডগোল, যেটা বুঝতে পারছিস না এই জায়গাটায়। আবার বলছি আমি এই জায়গাটায়, দেখ
এই যে ফ্রি থ্রি প্রাইম ওইচ ছিল, এই যে এই জায়গাটা দেখ, তাহলে বুঝতে পারবি। দেখ এই জায়গাটা ফ্রি থ্রি প্রাইম ওইচ, যেটাকে দেখে দেখে পিঙ্ক কালারের স্ট্র্যান্ডটা তৈরি হলো। ঠিক আছে, এই যে পিঙ্ক কালারের স্ট্র্যান্ডটা তৈরি হচ্ছে, হতে 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 ফাইনালি একদম টার্মিনাল এন্ডে কি থাকবে? টার্মিনাল এন্ডে থাকবে একটা ফসফেট। ক্লিয়ার? টার্মিনাল এন্ডে কিন্তু একটা ফসফেট থাকবে। এবার ফাইনালি ওকে তো জুড়তে হবে আর একটার সঙ্গে। ক্লিয়ার? ফাইনালি তোকে এটা জুড়তে হবে, মানে জুড়তে হবে মানে কি, একদম টার্মিনাল এন্ডটা তো আবার সেই থ্রি প্রাইম ওইতে চলে আসবে, ফাইভ প্রাইম ফসফেট পাবে কোত্থেকে? তখন এই রেপে প্রোটিন এই ফসফেটটাকে ট্রান্সফার করে দেয়, যাতে প্রপারলি ফসফোডাইএস্টার বন্ড তৈরি হতে পারে। বুঝেছিস? হ্যাঁ স্যার। গলাটা ঠিক প্রমিনেন্ট লাগলো না। আর এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএটা খুলে গেল, আমি এখানে লেখাটা একবার পড়াচ্ছি, দেখ এটা ক্লিয়ার কর, এটা ক্লিয়ার করাটা অত্যন্ত দরকার। এই জায়গাটা ক্লিয়ার কর, এই দেখ এই জায়গাটা, ওয়ান্স দ্য সার্কেল ইজ কমপ্লিট, ঠিক আছে, সেই সেটা যে সার্কেলই হোক না কেন, সেটা ভিতরকার সার্কেল হোক বা বাইরের সার্কেল হোক, ভিতরকার সার্কেলটাই ধরে নে, ওয়ান্স দ্য সার্কেল ইজ কমপ্লিট, দ্য ফাইভ প্রাইম ফসফেট is transferred from the tyrosine on the rib protein to the 3' hydroxyl on the other end of the strand. হ্যাঁ, to the other end of the strand. যদি সেটা ট্রান্সফার না করতো, তা না হলে 5' ফসফেটের সঙ্গে 3' OH এর ফসফোডাইএস্টার বন্ডটা তৈরি হতো না। এটা অনলাইন ক্লাসে বোঝাচ্ছি তো, সেই জন্য অসুবিধা হচ্ছে। এটা সামনে থাকলে বোর্ডে বুঝিয়ে দিতে পারলে আর একটু ভালো হতো। দেখ আমি বুঝতে পারছি, মানে আমার বোঝাতেও হয়তো একটু অসুবিধা হচ্ছে, তোদের বুঝতে হয় জন্য অসুবিধা হচ্ছে। কি করে বোঝাই আমি সেটাই। আচ্ছা স্যার, বল বল বল। এটা হচ্ছে আমার যেটা আপনি আমার কাছে তখন থ্রি প্রাইম ওইট আছে। এই দেখ আমি আমি এখানে এই ছবিটার থেকে আমি লাস্ট বার আরেকবার বোঝানোর চেষ্টা করছি, খেয়াল কর। এই দেখ এই ছবিটার থেকে, এই দেখ আমি মাউসটা দিয়ে বোঝাচ্ছি, এছাড়া আমার অন্য কোনো উপায় নেই। ঠিক আছে, আমি মাউসটা দেখাচ্ছি, দেখ দাঁড়া আরেকটু দেখাই। এই দেখ ক্লিয়ার? এবার দেখ এইটুকুনি ক্লিয়ার। দেখ এইটা 3' OH স্ট্র্যান্ড, এইটা 3' OH, বুঝবি হ্যাঁ, কিনা? তো ওখানে 5 মানে ওখান থেকে নতুন মানে শুরু হলো, ওখান থেকে 3 প্রাইম ওইচ ওখানে একটা লাগবে, মানে 5 করতে করতে মানে শেষ হবে, লাস্ট যেটা থাকবে সেটা কি 5 থাকবে? হ্যাঁ 5 থাকবে, একদম ঠিক বলেছিস, এবার ঠিক ধরতে পেরেছিস। শোন এবার কি বলছি আমি, আবার বলছি দেখ ভালো করে, আবার বলছি, আরেকবার বলছি। দেখ এই ভিডিওটা ছাড়া বোঝানো সম্ভব নয় আমার পক্ষে, আর সামনে যখন অফলাইন ক্লাস হবে তখন আরেকবার বুঝিয়ে দেবো। দেখ ক্লিয়ার কর, এই জায়গাটা হচ্ছে 3' OH, ঠিক বললাম? 3' OH। এবার এখানে নতুন নতুন ডিএনটিপিস অ্যাড হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে? তাহলে নতুন ডিএনটিপিস অ্যাড হচ্ছে মানে ফসফেট গ্রুপটা এই জায়গায় অ্যাড হচ্ছে, সে ওইচ গ্রুপটাকে ব্লক করে দিচ্ছে, আবার একটা নতুন ওইচ গ্রুপ সেই নিউক্লিওটাইডটা প্রোভাইড করছে, আবার একটা নতুন ফসফেট আসছে, আবার একটা নতুন। তাহলে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট উই গেট, এন্ডটা কি পাবো আমরা? 3' হাইড্রক্সিল এন্ডি আবার পাবো। এইখানটা বুঝেছিস কিনা সেটাই হচ্ছে আমার বোঝার ব্যাপার। বুঝেছিস এই জায়গাটা? এই জায়গাটা বুঝেছি এবার বুঝেছি। আরে বাবা 3' ওএসটা ছিল, নতুন নতুন নিউক্লিওটাইড অ্যাড হচ্ছে, সেই নতুন নিউক্লিওটাইডটা নতুন নিউক্লিওটাইড লাস্টে 3 প্রাইম ওইচই থাকবে। হ্যাঁ নতুন একদম ঠিক। আমি ওখানে 5 প্রাইম রাইট ফসফেট দিচ্ছি যাতে ওটা জুড়ে যেতে পারে। রাইট রাইট, এবার বুঝতে পেরেছিস? এইটাই হচ্ছে গল্পটা, যে 3' ওইসটা কিন্তু বারবার নিউক্লিওটাইড এসে ব্লক করে দিচ্ছে, প্রত্যেকবার নতুন নতুন নিউক্লিওটাইড আসছে এবং তারা 5' ফসফেট দিয়ে আগের তৈরি হওয়া 3' ওইসটাকে ব্লক করে তারা একটা নতুন 3' ওইস প্রোভাইড করছে। তো এরকম যেতে 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 এট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট উই গেট, আলটিমেটলি আমরা পাবো একটা ফ্রি 3' হাইড্রক্সিল এন্ড। তাহলে 5' ফসফেট এন্ডটা কে দেবে? তখন 5' ফসফেট এন্ডটা দেবে হচ্ছে এই যে রেপ এ প্রোটিনের এই যেখানে যে ফসফেটটা ছিল, যেটা টাইরোসিন অ্যাকোয়ার করেছিল, টাইরোসিন সেটা 3' OH কে দিয়ে দিল। বোঝা গেল? ফ্রি 3' OH কে। তো অটোমেটিক্যালি কি হলো, আগের থেকে একটা 3' OH ছিল আর এখান থেকে ফসফেট গ্রুপটা ট্রান্সফার হয়ে গেল, ফলে ডিএনএ লাইগেজের একটা ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে পুরো সিল করে দিল ব্যাপারটাকে। বুঝেছিস ব্যাপারটা এবার? হ্যাঁ স্যার বোঝা গেছে। বাকিরা সবাইকেই বলছি, হ্যাঁ এছাড়া তাও যদি বুঝতে অসুবিধা হয়, মানে তাও যদি বুঝতে অসুবিধা মানে বই পড়তে হবে আর কি। মানে এটাকেই বলে ফসফো ট্রান্সফারেন্স রিঅ্যাকশন। ওই জন্য এই লেখাটা বারবার বলছি পড়ার জন্য, যেটা যেটা বারবার বলছি যে ওয়ান্স দ্য সার্কেল ইজ কমপ্লিট, এই যে বলছে একবার ওয়ান্স দ্য সার্কেল ইজ কমপ্লিট দ্য 5' ফসফেট ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য টাইরোসিন অন দ্য রেপ প্রোটিন। হ্যাঁ, যেটা রেপ প্রোটিন নিজে অ্যাটাচ করেছিল বলে 5' এন্ডে টাইরোসিনটা ধরেছিল ফসফেটটাকে,
সে গিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে টু দ্য 3' হাইড্রক্সিল অন দ্য আদার এন্ড অফ দ্য স্ট্র্যান্ড। ঠিক আছে, টু দ্য আদার এন্ড অফ দ্য স্ট্র্যান্ড। তাহলে আদার এন্ড অফ দ্য স্ট্র্যান্ডে গিয়ে পৌঁছলে সে তো আদার এন্ড অফ দ্য স্ট্র্যান্ড যেটা কিনা খালি ছিল, ঠিক আছে, একটা মুখ তো সবসময় ফ্রি থাকবে, সেটা 3' ওইচ, ওদিকে 5' ফসফেটটা দিয়ে দিল, তাহলে অটোমেটিক্যালি দেন সিঙ্গেল স্ট্র্যান্ড সার্কুলার ডিএনএ ইজ প্রডিউসড। এবং এই রিঅ্যাকশনটাকে আমরা ফসফো ট্রান্সফারেজ রিঅ্যাকশন বলে থাকি, যার জন্য এনার্জির দরকার হয় এবং যা দরকার হয় টু রিফর্ম আ সার্কুলার প্লাজমিড আফটার ট্রান্সফার। হ্যাঁ, এটার ক্ষেত্রেও সত্যি, এই যে স্ট্র্যান্ডটা সেপারেট হয়ে গেল, অর্থাৎ যে স্ট্র্যান্ডটা এই যে বেরিয়ে যাচ্ছে, খেয়াল কর, এই যে বেরিয়ে যাচ্ছে, ভিডিওতে দেখতে পাচ্ছিস 5' এন্ড এই যে বেরিয়ে যাচ্ছে, এটারও কিন্তু এখানে 3' ওইচ এন্ড রয়েছে। ভেবে দেখ, এই যে বেরোচ্ছে 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 বেরোচ্ছে, এবার একটা জায়গায় কিন্তু ব্রেক হবে, এই যে ব্রেকটা হচ্ছে, দেখ এই যে দাঁড়া, এই যে দেখাবে এক্ষুনি ব্রেক হবে। এই যে এই যে ব্রেকটা হয়ে গেল, খেয়াল কর ভালো করে, এই যে দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট। এই যে রেপে প্রোটিন বেরিয়ে এলো, খেয়াল করলি, এই যে রেপে প্রোটিন বেরিয়ে আসছে, খেয়াল কর, এই কেটে বেরিয়ে এলো, দেখেছিস, এই যে বেরিয়ে এলো, তাহলে এইখানে তো 5' ফসফেটটা ছিল, ও গিয়ে স্ট্র্যান্ডে ট্রান্সফার করলো যেটা, তাহলে এখানটা 3' ওইচটা 3' ওইচই রইলো, ক্লিয়ার, আর এখানে ফসফেটটা ট্রান্সফার করলো, তাহলে এই 3' ওইচ আর 5' ফসফেটের মধ্যে ফসফোডাইএস্টার বন্ড তৈরি হলো। আর এখানেও ঠিক তাই, এখানে তো 5' ফসফেট ছিলই আগের থেকে, আর ব্রেক হওয়ার ফলে ওইচ তারা নিজেরা ডিএনএ লাইগেসে এখানে ফসফোডাইএস্টার বন্ড তৈরি হয়ে একটা সার্কেল তৈরি হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? ব্যাস, ওখানে ডিএনএ লাইগেসে জুড়লো। ডিএনএ লাইগেসের কাজটা সবসময় জানবি, এক ফসফোডাইএস্টার বন্ড তৈরি করা, যার জন্য ওর দুটো এন্ড লাগে, একটা 5' ফসফেট আর একটা 3' ওইচ। আচ্ছা, তাও বই পড়বি, লেখাটা পড়ে যদি বুঝতে না পারিস আবার আমাকে জিজ্ঞেস করবি, আমি আবার বুঝিয়ে দেবো। আচ্ছা, নেক্সট, রেপ্লিকেশন অফ লিনিয়ার প্লাজমিডস। আমি লিনিয়ার প্লাজমিডে গেলাম না, কারণ লিনিয়ার প্লাজমিডস আমাদের সিলেবাসে ওইভাবে আলাদা করে বলেনি, সেটা আমি গেলাম না, ঠিক আছে, কারণ সময় কম। আচ্ছা, নেক্সট রোলিং সার্কেল পড়লাম আমরা, থিটা মোড পড়লাম, লাস্ট আমরা পড়বো ডি মোড অফ ডিএনএ রেপ্লিকেশন, ডি লুপ ডিএনএ রেপ্লিকেশন। লিনিয়ার প্লাজমিডটা নোটের মধ্যে থাক, কিন্তু এক্ষুনি পড়ার দরকার নেই। আচ্ছা, রোলিং সার্কেলটা এখানে আরেকবার একটু বোঝানোর চেষ্টা করা হয়েছে, দেখতে পাচ্ছিস, ঠিক আছে, সেম ব্যাপার, এখানেও লেখাটা রয়েছে, দ্য প্রসেস অফ রোলিং সার্কেল রেপ্লিকেশন ইজ ইনিশিয়েটেড বাই আ সিঙ্গল স্ট্র্যান্ড নিক ইন দ্য ডিএনএ উইদিন প্রোক্যারিওটস, ডিএনএ পল 3 ইজ ইউটিলাইজড টু জেনারেট দ্য ডটার স্ট্র্যান্ড। ডিএনএ কে ছোট করে বলেছে আর কি একদম। আচ্ছা, রোলিং সার্কেল মডেলটা এখানে আরেকটু বড় করে ডেপথে দেওয়া রয়েছে, ফাইন, ডেপথে দেওয়া রয়েছে, ডিএসও মানে কি, ডাবল স্ট্র্যান্ডেড অরিজিন, কি করে না করে সেই জায়গাটা বলা আছে, ঠিক আছে, এইটুকুনি লিখে দিলেও পরীক্ষায় ইউ গেট দ্য ফুল মার্কস, এই জায়গাটা লিখে দিলেও ইউ গেট দ্য ফুল মার্কস, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ওকে, এই যে যাই হোক, রেপ্লিকেশন অফ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, যার ক্ষেত্রে আমরা ডিএনএ ডি লুপটা দেখতে পাই। দেখি আমরা কি বলছি, ডি লুপ মডেল অফ ডিএনএ রেপ্লিকেশন। ম্যামালিয়ান মাইটোকন্ড্রিয়া কন্টেন মাল্টিপল কপিস অফ আ সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ জিনোম। আবার বলছি, আমাদের মধ্যে বা ম্যামালিয়ান সিস্টেমে যে মাইটোকন্ড্রিয়া থাকে তার মধ্যে প্রচুর পরিমাণে মাল্টিপল কপিসে সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ জিনোম দেখতে পাওয়া যায়। অ্যাপ্রক্স লেন্থ কত বলছে, 16.6 কেবি। The two strands of mitochondrial DNA differ in their base composition. খেয়াল করে ভালো করে, the two strands of the mitochondrial DNA তারা একে অপর স্ট্র্যান্ডের সঙ্গে বেস কম্পোজিশনে একটু ডিফার করে, আর বেস কম্পোজিশনে ডিফার করা মানেই বুঝতে পারছিস তারা প্রপারলি হাইড্রোজেন বন্ড তৈরি করবে না, তাহলে ফুলে থাকবে, তাহলে উইথ মিসম্যাচ হবে, তাহলে উইথ ওয়ান বিং রিচ ইন গুয়ানিনস, তার মধ্যে একটা স্ট্র্যান্ডের মধ্যে গুয়ানিন বেশি থাকে, উইথ ওয়ান বিং রিচ ইন গুয়ানিনস and making it possible to separate a heavy and light strand by density centrifugation. ভেবে দেখ, যে স্ট্র্যান্ডের মধ্যে গুয়ানিনের পরিমাণ বেশি তাকে আমরা বলি হেভি স্ট্র্যান্ড, আর যার মধ্যে গুয়ানিনের পরিমাণ কম তাকে আমরা লাইট স্ট্র্যান্ড বলে থাকি, কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটাকে। এই হেভি আর লাইট আমরা সেই রেসপেক্টে বলি ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন করে কে তাড়াতাড়ি তৃতীয় পড়ছে দুটো স্ট্র্যান্ডের মধ্যে। Anyways, the mitochondrial DNA contains one longer non-coding region. You know what do you mean by the non-coding region? এই রিজিয়নটা কোনো প্রোটিনকে কোড করতে পারে না। Also referred to as the control region. In the inferior promoters for polycystonic transcription.
পলিস্টনিক মানে মেনি, সিস্টন মানে হচ্ছে জিন। ঠিক আছে, মানে অনেকগুলো তো ডিএনএ রয়েছে, তাদের ট্রান্সক্রিপশনের জন্য যেহেতু অনেকগুলো ডিএনএ অনেকগুলো এমআরএনএ তৈরি করতে হবে, মাল্টিপল এমআরএনএ, এবং তার জন্য যেটা বলছে ইন দ্য এনসিআর ওই নন কোডিং রিজিয়নে প্রমোটার থাকে। প্রমোটারের কাজ হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার জন্য যে আরএনএ পলিমারেজ এনজাইমটা লাগে, আরএনএ পলিমারেজ এনজাইমটাকে প্রথমে একটা স্পেসিফিক জায়গায় বসতে হয়, তারপর সে কাজ শুরু করতে পারে। তো আরএনএ পলিমারেজের এই বসার জায়গাটাই হলো প্রমোটার সাইট। ক্লিয়ার? তাহলে এই প্রমোটার সাইটটা থাকে হচ্ছে নন কোডিং রিজিয়নে ডিএনএ এর। আবার বলছি নন কোডিং রিজিয়ন কন্টেন্স প্রমোটারস ফর দ্য পলিসিস্টনিক ট্রান্সক্রিপশন, ওয়ান ফর ইচ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ স্ট্র্যান্ড। আবার বলছি ওয়ান ফর ইচ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ স্ট্র্যান্ড। একটাকে বলি আমরা দ্য লাইট স্ট্র্যান্ড প্রমোটার, অর্থাৎ এক একটা প্রমোটার এক একটা স্ট্র্যান্ডকে ট্রান্সক্রিপশন করে থাকে। একটাকে বলি আমরা লাইট স্ট্র্যান্ড প্রমোটার, একটাকে বলি আমরা হেভি স্ট্র্যান্ড প্রমোটার। The NCR also harbors the origin for heavy strand DNA replication. The NCR also harbors the origin for heavy strand DNA replication. A second origin for light strand DNA replication কে আমরা বলি OL, আর এটাকে বলি আমরা OH, is located outside the NCR. আবার বলছি তাহলে এনসিআর এর মধ্যে যেমন প্রমোটার থাকে দুটো স্ট্র্যান্ডের রেপ্লিকেশনের জন্য, সঙ্গে সঙ্গে হেভি স্ট্র্যান্ড ডিএনএ রেপ্লিকেশনের অরিজিনও থাকে, কিন্তু লাইট স্ট্র্যান্ড ডিএনএ রেপ্লিকেশনের অরিজিনটা এনসিআর এর বাইরের দিকে থাকে উইদিন আ টিআরএনএ ক্লাস্টার। এই হচ্ছে ছবি, দেখতে পাচ্ছি এই হচ্ছে ছবি, এই হচ্ছে ছবি, এই হচ্ছে ডি লুপ হেভি স্ট্র্যান্ড, এটা গুয়ানিন রিচ যে মিসম্যাচ করে গেছে নন কোডিং এরিয়া, এই জায়গাটাকে বলি আমরা। এই যে ছবিতেও দেখতে পাচ্ছি আমরা এনসিআর, and this is the mRNA portion, green color, মানে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়ে গেছে, কোন জায়গাটা তৈরি হবে আর কি, আরআরএনএ কোন পোরশনটা তৈরি হবে, টিআরএনএ। ওকে, সিএসবি টিএস লাগবে না জানতে। and ম্যাপ অফ হিউম্যান ডিএনএ, ম্যাপ অফ হিউম্যান ডিএনএ পড়ার দরকার নেই। A dedicated DNA replication machinery is required for its maintenance. Mammalian mitochondrial DNA is replicated by proteins distinct from those used for nuclear DNA replication, and many are related to replication factors identified in bacteriophages. DNA polymerase gamma, DNA polymerase gamma, Pol gamma বলি আমরা, is the replicative polymerase in the mitochondria. In human cells, Pol gamma is a heterotrimer with one catalytic subunit, Pol gamma A, and two accessory subunits, Pol L gamma B. Pol L gamma A belongs to the A family of the DNA polymerase and contains 3' to 5' exonuclease domain that acts to proofread the newly synthesized DNA strand. Pol gamma is a highly accurate DNA polymerase with a frequency of misincorporation lower than 1 into 10 to the power minus 6. Accessory unit হচ্ছে Pol L gamma beta subunit enhances the interaction with the DNA template and increases both the catalytic activity and the processivity of Pol gamma A. আচ্ছা, the DNA helical twinkle travels in front of the Pol gamma, unwinding the double strand DNA template. আচ্ছা, এগুলো না এত ডিটেলস আমার মনে হয় পড়ার দরকার নেই। ওকে, এটা আমাদের মনে হয় খুব একটা পড়ার দরকার নেই, ছেড়ে দে, এই জায়গাটা এত পড়তে হবে না, মেন ব্যাপারটা বুঝলেই হবে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ডি লুপ? আচ্ছা, রেপ্লিকেশন অফ লাগবে না, লাগবে না, এটা লাগবে না। ডি লুপের আমি একটা ভিডিও দেখাচ্ছি তোদেরকে, আমি দেখ ভিডিওটা, ডি লুপ রেপ্লিকেশনটা আরো ক্লিয়ার হয়ে যাবে সেখান থেকে। থিটা মডেল ডি লুপ ডিএনএ রেপ্লিকেশন, খেয়াল কর একটুখানি, খেয়াল কর, এই পয়েন্টগুলি মেনশন করবি তাহলেই হবে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ডি লুপ রেপ্লিকেশন পারফর্ম করে থাকে। সার্কুলার ডিএনএ এর মধ্যে দেখতে পাওয়া যায় মাইটোকন্ড্রিয়া সার্কুলার ডিএনএ পজেস করে থাকে, যেটাকে প্লাজমিড বলি আমরা, লাইক প্লাজমিডের মতো, প্লাজমিড বলি না। আবার বেশ কিছু মাইটোকন্ড্রিয়া আছে কিছু স্পিসিসের যারা লিনিয়ার ক্রোমোসোম স্ট্যান্ডার্ড রেপ্লিকেশন সব সার্কুলার জিনোম কিন্তু ডি লুপ রেপ্লিকেশন পারফর্ম করে না, ভালো করে খেয়াল কর। দেখেছিস লাইট স্ট্যান্ড বলি ভেতরের স্ট্যান্ডটাকে, এর মধ্যে লাইটার নিউক্লিওটাইডস থাকে বলে এটাকে আমরা লাইটার স্ট্যান্ড বলে থাকি। লাইটার নিউক্লিওটাইডস বলতে গুয়ানিনের পরিমাণ কম থাকে।
হ্যাঁ, বেশি পরিমাণে এখানে কি থাকে, এখানে বেশি পরিমাণে থাকে হচ্ছে পিরিমিডিনস। মাইন্ড ইট, নোট ডাউন করতে, বেশি পরিমাণে পিরিমিডিনস থাকে লাইটার স্ট্র্যান্ডে, মানে থায়ামিডিন আর সাইটোসিন। ওকে, হেভি স্ট্র্যান্ড বুঝতেই পারছিস। এর মধ্যে হেভিয়ার নিউক্লিওটাইডস দেখতে পাই আমরা, জেনারেলি মোর পিউরিনস দেখতে পাওয়া যায়, অ্যাডেনিন অ্যান্ড গুয়ানিন বেশি পরিমাণে দেখা যায়। অর্থাৎ দুটো যেহেতু স্ট্র্যান্ড আলাদা, তাই এদের মধ্যে দুটো আলাদা আলাদা অরিজিন অফ রেপ্লিকেশন থাকে, একটা এল স্ট্র্যান্ডের জন্য আর একটা হেভি স্ট্র্যান্ডের জন্য। আবার বলছি, রেপ্লিকেশন সবসময় প্রথমে শুরু হয় কিন্তু অরিসাইট অফ হেভি স্ট্র্যান্ড দিয়ে। দেখতে পাচ্ছিস? এবং শুরু যখন হয় তখন এই জায়গাটা লুপের মতো খেয়ে যায়, এবং এটাকে স্ট্রাকচার ডি এর মতো দেখতে লাগে বলে ডি লুপ বলে থাকি আমরা, আর কিছু না। তাহলে এই জায়গাটা আমি আরেকবার বলছি, একটু শুনে রাখ। আবার বলছি, রেপ্লিকেশন কিন্তু শুরু হয় হেভি স্ট্র্যান্ড দিয়ে, এবং সেই জায়গাটা এরকম ডি লুপের মতো খেয়ে যায় বলে এটাকে আমরা ডি লুপ রেপ্লিকেশন বলে থাকি। যেটাকে কন্ট্রোল রিজিয়নও বলা হয়। আর ডি স্ট্যান্ডস ফর এখানে ডিসপ্লেসমেন্ট লুপ, মানে কিছুটা ডিসপ্লেসড হয়ে গিয়ে রেপ্লিকেশন প্রসেসে হেল্প করলো। দেখছি আমরা এখানে এই লুপটা খেয়ে যাওয়ার ফলে কি হলো, এটা তখন আর কমপ্লিমেন্টারি থাকলো না, এই জায়গাটা কিন্তু সেটা হাইড্রোজেন বন্ড ব্রেক করে লুপ খেয়ে গিয়ে টেমপ্লেট আকারে সে নিজেকে এস্টাবলিশড করলো। এই টেমপ্লেট আকারে এস্টাবলিশড করার জন্য রেপ্লিকেশন প্রসেসে সুবিধে করে দিল। দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি আস্তে আস্তে এগোচ্ছে নতুন স্ট্র্যান্ডটা। এটা মনে রাখবে কিন্তু, এই যে নতুন যে স্ট্র্যান্ডটা তৈরি হবে তার টেমপ্লেট কিন্তু এই জাস্ট ডি লুপের পোর্শনটুকু, আর অন্য কোনো জায়গায় কিন্তু নয়, ভেতরের স্ট্র্যান্ডটা নয়। ওই জন্যে যত ডি লুপ এক্সটেন্ড হবে তত নতুন স্ট্র্যান্ডটাও এক্সটেন্ড হবে। ডি লুপ এক্সটেন্ড না হলে কিন্তু নতুন স্ট্র্যান্ড এক্সটেন্ড হবে না। এখানে ভিতরে এল স্ট্র্যান্ড কিন্তু কখনোই টেমপ্লেট হিসেবে কাজ করে না, এটা মাথায় রাখবি। দেখতে পাচ্ছিস? ক্লিয়ার? ক্লিয়ার? এবার সেই একইভাবে তাহলে এবার লাইট স্ট্যান্ডটাও, তো লাইট স্ট্যান্ডের সঙ্গেও যত ডিলুপ তৈরি হবে তত লাইট স্ট্যান্ডের সঙ্গে হেভি স্ট্যান্ডের সম্পর্ক ছিন্ন হবে, এবং তখন লাইট স্ট্যান্ডটাও টেমপ্লেট হিসেবে ব্যবহার হয়ে তার চারপাশে নতুন একটা লাইট স্ট্যান্ড তৈরি হবে। ক্লিয়ার? এবং এটা পুরো স্ট্রাকচারটাকে দেখতে অনেকটা ক্যাপিটাল ডি এর মতো লাগে, ডিসপ্লেসমেন্টও হয় প্লাস ডি এর মতো হয়, তাই ডি লুপও বলা হয়ে থাকে। দেখ, সিম্পলিফাইড ওয়েতে বোঝা গেছে? বল, কোনো জায়গায় কোনো ডাউটস আছে এখানে? কিরে, আছিস না চলে গেছিস? কিরে, আছিস? আছি স্যার। হ্যাঁ, বুঝেছিস? বলতে হবে হ্যাঁ তো। স্যার। কোনটা শক্ত লাগলো তিনটে মডেলের মধ্যে? রোলিং সার্কেল? হ্যাঁ স্যার। রোলিং সার্কেল শক্ত নয় কিন্তু, রোলিং সার্কেল একদমই শক্ত নয়। তুই ওই জায়গাটা অমিট করেও লিখতে পারিস, ফসফো ট্রান্সফারেন্সের জায়গাটা। ঠিক আছে? আচ্ছা, আমি আরেকটা ডিলুপের, আর আমি দেখাচ্ছি না কিছু, ছেড়ে দে। দেখিয়েছি, এই হচ্ছে থিটা, থিটা মডেল। এখানে দেখ একটা ভিডিও দেখাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট ডি লুপটা আছে কিনা দেখ, ছবিটা দেখানোর জন্য বলছি আমি। না, দরকার নেই, এটা এটা ভালো না। আসল হচ্ছে ওইটাই মেন যেটা বললাম, এখান থেকে ডিলুপটা পড়তে পারিস। পুরোটা
পড়ার দরকার নেই, মানে এই এত কিছু পড়ার দরকার নেই। রেপ্লিকেশন অফ দ্য হিউম্যান মাইটোকন্ড্রিয়াল জিনোম, এইটা এগুলো কিছুতেই পড়ার দরকার নেই, ঠিক আছে? জাস্ট পড়বি হচ্ছে, আমি বলে দিচ্ছি ডিলুপের ব্যাপারটা যদি পড়তে হয়, জাস্ট রেপ্লিকেশন অফ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এইটুকুনি পর। আমি ডিলুপের একটা রেপ্লিকেশনের একটা আলাদা নোটস আমি পাঠাচ্ছি ছোট করে, সিম্পলিফাইড ওয়েতে। ওকে, পুরোটা পড়ার দরকার নেই। আর বল, আর কি এগোবো? আমি ওই জন্য না চেয়েছিলাম একটু বেশিক্ষণ ক্লাস নিতে, কিন্তু একটা সময় পর আমার মনে হয় এবার বুঝতে গেলে মুশকিল হয়ে যাবে, টেলোমারেস আবার একটু গন্ডগোলের। আমি যদি কালকে ক্লাস নিই, কালকে আমি ক্লাস নিতে চাইছি আর কি, হলে রেপ্লিকেশনটা আমি শেষ করতে চাইছি, দেরি হয়ে যাচ্ছে অনেক, বুঝেছিস? কালকে ক্লাস করতে পারবি? যে কোনো সময়, সকাল হোক, দুপুর হোক, সন্ধে হোক, আচ্ছা একটা সময় একটু বার করে নে, কারণ বৃহস্পতিবার ক্লাস নিতে পারবো না, কালী পুজো আছে, ঠিক আছে? তো কালকে একটু ক্লাস করে নে। টাইমটাই রাখুন না, মানে এরকম এই সময়, এই সময়টা আমি হ্যাঁ এই, স্যার। স্যার না স্যার, সকালের ক্লাস দিকে আছে নিয়ে কালকে, নেবেন, হ্যাঁ হ্যাঁ, ক্লাস সকালের আছে এই দিকে। টাইমে কালকে। এই সময় ক্লাস আছে? কার ক্লাস আছে এই সময়? স্যার ওই আমাদের ওই কেমিস্ট্রি ক্লাস আছে স্যার, পাশের। পাশের কেমিস্ট্রি ক্লাস করতে হবে না? কটার হ্যাঁ সময়, স্যার, কি কটার সময়, বলবো এবার আমি? কটার সময় এই ক্লাস আছে? 7টা 7:30 থেকেই শুরু হবে, মানে কালকেই ফার্স্ট ডে। 7টা 7:30 থেকে শুরু হবে, তাহলে আগে করে নে, আগে করে নে। হ্যাঁ, আপনি সকালে বাকি টাইমে করিয়ে দিতে স্যার পারেন। সকালের দিকে সকালে, নিন না স্যার। হ্যাঁ হ্যাঁ সকালে করে নে না, সব থেকে ভালো। আমিও ছাড়, তোরা হ্যাঁ স্যার, তারপর কালকে সকাল। সব কালী ঠাকুর দেখতে বেরোবি, তারপর 14 প্রদীপ জ্বালাবি, এইসব করবি, ভূত হ্যাঁ চতুর্দশী, স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, তা হ্যাঁ স্যার, সকালের দিকে নিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ ভূত স্যার, সকালের ভূত দিকে টুত নিন। দেখবি, এ করবি, হ্যালোউইন ডে পালন করবি। হ্যাঁ তো সে তো কর না, আমি তো আনন্দ করতে বারণ করছি না, আমি চাইছি এটা টপিকটা শেষ করে দিতে, আর কিছু নয়। রেপ্লিকেশন তারপর নিজের মতো করে পড়, আবার তো নেক্সট মঙ্গলবার দেখা হবে আবার। আমি ক্লাসটা বাদ দিতে চাইছি না, কারণ রেপ্লিকেশন এক সপ্তাহের জন্য আবার পিছিয়ে গেল আবার। আর দুটো টপিক বাকি থাকবে, একটা হচ্ছে টেলোমারেস, সকালে সকালে পড়ে নে 11টা, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সকাল 11টা করে নে না, কাল তো বেটার মনে হয়, হবে। হ্যাঁ আমার মনে হয় 11টা থেকে 12টা, এই তো 1 ঘন্টার তো ক্লাস, ম্যাক্সিমাম হয়তো 12:30, যদি একটু বোঝাতে আস্তে আস্তে সময় লাগে। হ্যাঁ কারণ আজকে করতে পারিস ক্লাস, এরপর কিন্তু মাথার উপর দিয়ে যাবে আমার মনে হয়। কারণ হ্যাঁ স্যার, আজকে যেটুকু 3টে মডেল পড়লি ওইটা ভালো করে পড়, ভালো করে পড়। আমি তোদের ওই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি কিছু ডেফিনেশন, ফসফো ট্রান্সফারেন্স রিঅ্যাকশন কাকে বলে বা রোলিং সার্কেল রেপ্লিকেশন এক্সাক্ট মেকানিজমটা কি, আমি কোনো সহজ ভাষায় লেখা থাকলে সেটা পাঠিয়ে দিচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? ওটাতে যেমন সাইড বাই সাইড নোট আছে থাক, তবে ওটা রোলিং সার্কেলে ওই জিনিসটা না লিখলেও তুই যদি একদম ডিরেক্টলি আউটার পেরিফেরি দিয়ে বেরিয়ে যাস, যেমন করে দেখলি লেখাটা রয়েছে এতে, ওইভাবেও চলবে, তোকে ইন ডিটেলস জিজ্ঞেস করবে না। তাও তোদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলছি, জেনে রাখাটা ভালো, ঠিক আছে? আর বল, তাহলে কালকে 11টা কনফার্ম? ঠিক আছে, আমি আর কিন্তু কোনো হবে না, শুনছি না, এ করতে চাইছি না কিন্তু, ঠিক আছে? কালকে ক্লাসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওই বিশেষ করে তোমার ওই এন্ড রেপ্লিকেশন প্রবলেম, আর তোমার ওই জায়গাটা, ওই এক্সেশন রিপেয়ার আর মিসম্যাচ রিপেয়ার আছে, সবই এগুলো কনসেপচুয়ালি আর কি, আর কিছুই নয়। আর মেন রেপ্লিকেশনটা পড়েছিস তো, এবার কিন্তু কোশ্চেন অ্যান্সার গুলো সলভ কর, বিশ্বরূপকে দেওয়া আছে এবং কিছু কোশ্চেনের অ্যান্সারও বোধহয় দেওয়া আছে, হাউ টু রাইট, ঠিক আছে? সেটা একটু দেখে নিস, ঠিক আছে? ওকে, রেখে দিলাম তাহলে, নাকি? রেখে দিই? হ্যাঁ স্যার, হুম। বাই স্যার।